রহিম ঐতিহ্যবাহী ঝিকরগাছা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র পৌরসভার সুযোগ্য আমির, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল হামিদ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঝিকরগাছা চৌগাছা গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট হার্ট বিশেষজ্ঞ, শিশু হার্ট বিশেষজ্ঞ, অত্যন্ত মেধাবী মানুষ, এই ঝিকরগাছার কল্যাণে যিনি ব্রিটিশ পাসপোর্ট ফেলে ব্রিটিশ পাসপোর্টকে প্রত্যাখ্যান করে এই জনপদে ছুটে এসেছেন, তিনি হচ্ছে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মোস্তাউদ্দিন ফরিদ ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিকরগাছা গণমানুষের নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, ঝিকরগাছা উপজেলার সুযোগ্য আমির হযরত মাওলানা আব্দুল আলিম ভাই। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত নায়েব আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, এই জনপদের কৃতি সন্তান জনাব অধ্যাপক হারুনা রশিদ ভাই, জেলা কর্ম পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, থানা কর্ম পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, আমার সামনে বসা প্রাণাধিক প্রিয় সংগঠনের প্রাণপ্রিয় কর্মী ভাই ও পদ্মার অন্তরে অবস্থানরত বোনেরা, সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছি, অনেক বক্তব্য শুনেছি। আজকে শুধুমাত্র ডাকা হয়েছে যারা আমাদের কর্মী ভাই এবং বোনেরা, তাদের কাছে কিছু মেসেজ পৌঁছানোর জন্য, কিছু বার্তা দেওয়ার জন্য আমরা আজকে মূলত তাদেরকে এখানে আহ্বান করেছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 54 বছর এদেশ স্বাধীন হয়েছে, অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমরা যদি দেখি 72 থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 3.5 বছরে যে দলটি ক্ষমতায় ছিল, মানুষের মত প্রকাশের যে অধিকার সেদিন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন 3টি সংবাদপত্র ছাড়া সমস্ত সংবাদপত্রকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা সেদিন একদলীয় বাকশাল কায়েম করেছিল। সেদিন যে রাষ্ট্রপতি ছিলেন তিনি অত্যন্ত দুঃখ করে বলেছিলেন, আমার এই 7.5 কোটি মানুষের জন্য আমি 7.5 কোটি কম্বল এনেছি, কিন্তু দুঃখের বিষয় আমার কম্বলটা পর্যন্ত আমি পাইনি। চটার দল, চুরি করার যারা আমি বিদেশ থেকে ভিক্ষা করে এনেছি, আর তার চোরের দল তার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এই হচ্ছে এই দলটির বৈশিষ্ট্য। আপনারা দেখেন যে এই বিগত 16 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় আহরণ করে সমস্ত প্রকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, দেশের পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে তারা 600-র উপরে বাড়ি পর্যন্ত একজন নির্মাণ করেছে। যদি সত্যিকার অর্থে মানুষের কাছে জবাবদিহি থাকতো, মানুষের কাছে জবাবদিহি ভয় থাকতো, আল্লাহর কথা বাদই দিলাম, আর আল্লাহর কাছে যদি জবাবদিহির ন্যূনতম অনুভূতি থাকতো, তাহলে এই কাজ কোন অবস্থাতেই করতে পারত না। সম্মানিত ভাইয়েরা, এই দীর্ঘ যে 16 বছর, এই 16 বছর মানুষের মত প্রকাশের কোন অধিকার ছিল না, মানুষের ভোটের কোন অধিকার ছিল না, মানুষের কথা বলার কোন অধিকার ছিল না। মানুষকে উপর জুলুম নির্যাতন করে ওই আয়না ঘরে রেখে মানুষকে বন্ধ রেখে একের পর এক নির্যাতন করে
সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের 11 জন জাতীয় নেতাকে তারা হত্যা করেছে। জামাত ইসলামী হাজার হাজার কর্মীকে তারা হত্যা করেছে। জামাত ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জামাত ইসলামের নেতৃবৃন্দের কর্মীদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। সম্মানিত ভাইরা, আর এই জুলুম নির্যাতনের কারণে মানুষ কিন্তু সমস্ত মানুষ ফুঁসে উঠেছে। আর তার কারণে কিন্তু আমাদের এই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং এদেশের দেশপ্রেম তৌহিদি জনতা যখন রুখে দাঁড়িয়েছে এত বড় একটি সংগঠন, তারপরেও কিন্তু তারা এদেশে থাকতে পারে নাই। কেন পারে নাই? যে মানুষের জনরোষ এমন ভাবে সৃষ্টি হয়েছে, এদেশে যদি থাকে মানুষ তাদের পায়ে পিড়িয়ে পালিয়ে তাদেরকে হত্যা করে ফেলবে। সেজন্য তারা এদেশ থেকে কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এটা ইতিহাসে বিরল যে একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত প্রকার মন্ত্রী এমপিরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শুনলে দুঃখ হয়। জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। তাহলে তারা কোন অপকর্ম, এমন কোন হেহনা অপকর্ম নেই তারা সেদিন করেনি। তার কারণে তাদেরকে এদেশ থেকে চলে যেতে কিন্তু বাধ্য হয়েছে। আর যে ছেলেরা আজকে রক্ত দিয়ে আমাদের 5ই আগস্টে স্বাধীনতা এনে দিয়েছে, আজ যদি সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হয় তাহলে এই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। আজ যারা 40,000 লোক আহত হয়েছে, তাদের এই আহত অনেকের পা নেই, অনেকের চোখ নেই, অনেকের অনেক অঙ্গহানি হয়েছে। তাহলে এই অঙ্গহানি কৈফিয়ত কি আমরা দিতে পারবো? নিশ্চয় আমরা পারবো না। সেই জন্য আজকে অনেকে অতিবার আপনারা অনেক সরকার দেখেছেন তারা দুর্নীতি 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 আর ছাড়া কিছু উপহার দিতে পারেনি। কারণ তাদের 3.5 হাত দেহে যেখানে ঈমান নেই, ইসলাম নেই, আখিরাতের ভয় নেই, তারা সমস্ত প্রকার অন্যায় অপকর্ম করতে বাধ্য। যাদের ভিতরে অন্যায়ের ভয়, জবাবদিহির ভয় আছে, আখিরাতের ভয় আছে, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই অনুভূতি যাদের আছে তারা কোনো মানুষের একটি পয়সা তসরুপ করতে পারে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন ফোরাতের কোলে যদি একটি কুকুরও যদি না খেয়ে থাকে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি যদি কোনো শাসকের থাকে, কোন রাষ্ট্রপ্রধানের থাকে, কোন এমপির থাকে, কোন চেয়ারম্যানের থাকে, কোন মেম্বারের থাকে, তাহলে সে ভিজিএফের কাজ চুরি করবে না। ওই বয়স্ক ভাতা দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা এই আসনে এমন একজন মানুষকে আমরা পেয়েছি। আমাদের ইতিপূর্বে আমাদের উপজেলা আমির সাহেব বলেছেন যিনি এখনো এমপি হননি, তারপরেও তিনি এই 2 জনপদের উন্নয়নের জন্য তিনি আমাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য তিনি 12 লক্ষ টাকা সংস্কারের যে বরাদ্দ তিনি করে দিয়েছেন। এরকম অনেক কাজ তিনি হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ আরো কাজ তিনি করবেন। সেই জন্য এই লোকটিকে যদি আমরা আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত করতে পারি তাহলে তিনি যেমন আমাদের 2 জন মন্ত্রী 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তাদের 1টি টাকার দুর্নীতি দেখাতে পারেনি। এই আসনের এমপি ছিলেন মহদিস আবু সাইদ, তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে তাকে রাষ্ট্রীয় সফরে পাঠানো হয়েছিল। তিনি 1টি টাকার দুর্নীতি করেননি, বরঞ্চ যে টাকা তাকে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল খরচ করার পর যে টাকাগুলো বেঁচে গিয়েছিল তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পরে তারপর তিনি বাড়ি ফিরে এসেছেন। আমাদের মোসনাউদ্দিন ফরিদ ভাই এমন একজন মানুষ যার কোনো টাকার অভাব নেই, এমন কোন মাস নেই যে 1 কোটির উপর টাকা তিনি ইনকাম করেন না। তারপরেও সংগঠনের আহ্বানে, আমাদের আমিরে জামাতের আহ্বানে তিনি সেই বিদেশ পাসপোর্ট প্রত্যাখ্যান করে এদেশের মানুষের পাশে এসে সেবা করার জন্য তিনি দাঁড়িয়েছেন। তার বাড়ি আমাদের এই নাভারণে। তিনি যশোরের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বাবা প্রিন্সিপাল ছিলেন,
তার চাচা প্রিন্সিপাল ছিলেন, তিনি ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন, তিনি ঢাকা মেডিকেলের মতো সব থেকে সেরা মেডিকেলে তিনি পড়ালেখা করেছেন। এরপর বিদেশে অনেক ডিগ্রি নিয়ে তিনি আজ ডাক্তারি পেশায় আছেন। সম্মানিত ভাইরা, তার চাওয়া পাওয়ার কিছু নেই, তিনি একমাত্র এসেছেন এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার জন্য। আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এমন পঙ্গুদের বিদেশে চিকিৎসার জন্য আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যে বিদেশে তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন, সেই চিকিৎসা আমাদের এই আসনের এমপি পদপ্রার্থী ফরিদ ভাইয়ের মাধ্যমে সেখানে সম্পন্ন হয়েছে। সেখানে 109 জন ভাইয়ের সেখানে চিকিৎসার ব্যবস্থা করেছেন আমাদের এই আসনের এমপি। সম্মানিত ভাইয়েরা, সেই লোকটি হচ্ছে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক। আমরা আপনাদের এতটুকু বলতে চাই, জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পাবে, এদেশের দুর্নীতি হবে না, এদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, আর সমস্ত ধর্মের মানুষ, সেটা বৌদ্ধ হোক হিন্দু হোক, প্রত্যেকটি মানুষ তার ধর্মীয় যে অধিকার, সে ধর্মীয় যে স্বাধীনতা, সে স্বাধীনতা ইনশাল্লাহ পাবে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আজকে অনেক বন্ধুরা আমাদের বোনেদের, আমাদের মহিলাদেরকে ভয় দেখান যে জামাত ইসলাম যদি এদেশে ক্ষমতায় যায় তাহলে তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, একমাত্র জামাত ইসলামই পারে মহিলাদের অধিকার সুরক্ষা করতে। তার দৃষ্টান্ত আপনারা দেখেছেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমলে রাতের আধারে কোন রমণী সুসজ্জিত হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গেছেন, কোন লম্পট বদমাইশের এমন সাহস ছিল না তার কোন রমণীর দিকে চোখ তুলে তাকানো। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, নারীরা তারা চাকরি করবে, পদ্মার সহিত চাকরি করবে, নারীরা ব্যবসা করবে, সেটা পদ্মার সহিত করবে। সমস্ত কাজে আমাদের, যেহেতু আমাদের মূল জনশক্তির অর্ধেক হচ্ছে নারী, সমস্ত নারী তার অধিকার সুপ্রতিষ্ঠা পাবে একমাত্র যদি ইসলামের কাছে। আর জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাদের সমস্ত অধিকার সুরক্ষা হবে, আর সুরক্ষা করতে বাধ্য ইসলাম। সম্মানিত ভাইরা, সেই জন্য আপনাদের বলতে চাই, আগামী যে সংসদ হবে সেই সংসদ হবে ইসলামের সংসদ, সেই সংসদ হবে দুর্নীতি মুক্ত একটি সংসদ, যে সংসদ হবে শোষণ মুক্ত একটি সংসদ, যে সংসদ হবে সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো বদমাইশের সেখানে স্থান থাকবে না, কোনো টেন্ডারবাজের সেখানে স্থান থাকবে না। সেই জন্য আপনারা যারা আজ এখানে বসে আছেন, আপনাদের এখান থেকে ফিরে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের পক্ষে এই জয়গান মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইসলাম একমাত্র শান্তির গ্যারান্টি দিতে পারে, ইসলাম একমাত্র মুক্তির গ্যারান্টি দিতে পারে, ইসলাম একমাত্র আখিরাতের গ্যারান্টি দিতে পারে, ইসলাম একমাত্র জান্নাতের গ্যারান্টি দিতে পারে, ইসলামই পারে দেশের মানুষের সুখ শান্তির গ্যারান্টি দিতে। সেই জন্য মানুষকে বোঝাতে হবে যে ইসলামের পক্ষে আপনাদের যে আহ্বান, এই আহ্বান ইসলামের পক্ষে আপনাদের নিতে হবে। আমরা আশা করি আগামী যে সংসদ হবে এই সংসদে আমরা আমাদের এই যে প্রার্থী ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাইকে পাঠিয়ে ইসলামের পক্ষে, এই ঝিগরগাছা চৌগাছি জনপদের পক্ষে, উন্নয়নের পক্ষে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।